নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তিলোত্তমার স্তনবৃন্তে সিভিকের ডিএনএ, ধর্ষণের সময় ছিলেন অন্য মহিলাও। আরজিকর কাণ্ডে ভয়ঙ্কর তথ্য। এবার মমতার পরিবারকে বড়সড় ধাক্কা, মুখোশ খুলে দিলেন শুভেন্দু। বিপাকে মমতা। টার্গেট তৃণমূলের যুব নেতা। বহরমপুরে নেতার গাড়িতে চলল গুলি, পরপর গুলির শব্দ হতেই ঘুম উড়ে গেল তৃণমূল নেতার। ফের মহামারী ছড়িয়ে পড়ছে, আবারও কি লকডাউন এর পথে? জানুন বিস্তারিত। রাস্তা ফাঁকা পেতে হুটার বাজিয়ে যাচ্ছিল আইসিইউ অ্যাম্বুলেন্স। রোগীর অবস্থা দেখতে গিয়ে বড় পর্দাফাঁস পুলিশের। জোট সঙ্গীদের গুরুত্ব নয়, দিল্লিতে একাই লড়তে চলেছে বিজেপি। তোলপাড় শুরু জোট মহলে। বছর শেষ উৎসব মরশুমে কি জাঁকিয়ে শীত নাকি বৃষ্টির দাপট? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডে ডিএনএ রিপোর্টে মোট ঘোরানো তথ্য। একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমের হয়ে ডিএনএ রিপোর্ট বিশ্লেষণ করলেন বিজ্ঞানী ডিএনএ বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার। তাতেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। রহস্যের জট খুলতে করা হয়েছে 29টি ডিএনএ নমুনার বিশ্লেষণ। অপরাধস্থল থেকে পাওয়া ডিএনএ নমুনা পরীক্ষার ভিত্তিতে রিপোর্ট দিয়েছে সিএফএসএল। সেই রিপোর্ট বিশ্লেষণ করে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ বিশেষজ্ঞের। 29টি নমুনার মধ্যে দুটিকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। নিহত চিকিৎসক অভিযুক্ত সিভিকের রক্তের নমুনাকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে। 2 গোল্ড স্ট্যান্ডার্ড নমুনার ভিত্তিতে বাকি 27টি নমুনার বিশ্লেষণ করা হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ সহজ কথায় অভিযুক্ত ও মৃতা ছাড়াও ক্রাইম সিনে কেউ ছিলেন কিনা, ঘটনায় যুক্ত ছিলেন কিনা তা জানার চেষ্টা চলছে। নিহত চিকিৎসক ছাড়া অন্য মহিলার ডিএনএও রয়েছে। ক্রাইম সিনে অন্য মহিলার উপস্থিতির ইঙ্গিত রয়েছে, কিন্তু ক্রাইম সিন ছাড়া অন্যত্র মিশ্রণ সম্ভব। ডিএনএ বিশেষজ্ঞের দাবি এই কন্টামিনেশন ল্যাবে হওয়া কার্যত অসম্ভব। এই কন্টামিনেশন ছত্রাক বা ব্যাকটেরিয়া থেকেও নয়। সিএফএসএল প্রচুর সতর্কতা অবলম্বনে এই কাজ করে। তবে রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে নমুনা তো সিএফএসএল এ হস্তান্তর হয়েছে। তবে কি সেখানেই গন্ডগোলের সম্ভাবনা? প্রশ্ন উঠছে। এই রাজ্যের বিরোধী দলনেতা প্রকৃত অর্থেই শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার মতো একজন নেতা, অন্তত তেমনটাই মনে করে বিরোধীরা। এবার একেবারে মুখ্যমন্ত্রী পরিবারকে ধাক্কা দিয়ে মুখোশ খুলে দিলেন সেই শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ফারাক্কার মুখ্যমন্ত্রীর দাদা অজিত ব্যানার্জির নাম করে একজন টাকা তুলেছে। এফআইআর করতে গেলে পুলিশ তা নেয়নি। পরবর্তীতে ইমেইল মারফত তা পাঠানো হয়েছে। অর্থাৎ এই কথা বলে বন্দ্যোপাধ্যায় পরিবার এবং মুখ্যমন্ত্রী নিজের দাদার নাম করে টাকা তোলার অভিযোগ ওঠার পরেও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েই প্রশ্ন তুলে কার্যত শোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের। গুলি চলল বহরমপুরে। যুব তৃণমূল সভাপতির গাড়ি লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শহরে। শনিবার মধ্যরাত মুর্শিদাবাদে বহরমপুরের কাশিমবাজার রিংরোড সংলগ্ন এলাকায় বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবারও রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা পাপাই ঘোষ। রাস্তাতেই রিংরোড সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি ছোড়ে। গুলির আওয়াজ শুনে বেরিয়ে আসেন আশপাশের লোকজন। যদিও ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর যায় পুলিশ। ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় এলাকার লোকজনকে। যদিও ঘটনার পিছনে কার হাত বুঝতে পারছেন না পাপাই নিজেও। বলছেন, আমি তো এলাকায় এমনি বাইক নিয়েও ঘুরি, কিন্তু 4 চাকাতে থাকার পরেও এমনটা হবে ভাবতে পারিনি। প্রথমে 1 রাউন্ড, তারপর আরো 1 রাউন্ড গুলি চালায়। বিকট শব্দ হয়। ড্রাইভার দ্রুত গাড়ি চালিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। শত্রু তো অনেক আছে, কারা করেছে বুঝতে পারছি না। 2025 সালে আবারও মহামারীর পরিস্থিতি ফিরে আসবে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, একটি নতুন ভাইরাস বা পুরনো কোনো ভাইরাসের পুনরুত্থান বিশ্বব্যাপী বিপদ সৃষ্টি করতে পারে। এই মুহূর্তে যে ভাইরাসটি বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে উঠেছে তা হল H5N1 টাইপ বার্ড ফ্লু ভাইরাস। এই ভাইরাসটি বিশেষভাবে পোল্ট্রি ফার্মের পাখিদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে এবং পাখিদের মাধ্যমে মানুষের শরীরে এর সংক্রমণ ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ভাইরাস সহজেই মানুষের শরীরের কোষে প্রবেশ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, যার ফলে সাধারণ সর্দিজ্বর থেকে জটিল রোগও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে 2025 সালে যদি এই ভাইরাসের বিস্তার বৃদ্ধি পায়, তাহলে একাধিক দেশ মারাত্মক স্বাস্থ্য সংকটে পড়তে পারে।
এই কারণে পোল্ট্রি ফার্ম ও পাখির খামারের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে এবং এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার আইসিইউ অ্যাম্বুলেন্সের আড়ালে মাদক পাচার। 5 পাচারকারীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 105 কেজি গাঁজা। ধৃতরা সকলেই উত্তর ও দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে মুর্শিদাবাদে এই বিপুল পরিমাণ গাঁজা পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আইসিইউ অ্যাম্বুলেন্সটি ভাড়া করে পাচারকারীরা রোগী সাজিয়ে একজনকে ভেতরে শুয়ে দিয়ে এরপর ওই গাঁজা অ্যাম্বুলেন্সের ভিতরে রাখে। এরপর অ্যাম্বুলেন্সের হুটার বাজাতে বাজাতে তারা রওনা দেয়। এর আগে এসটিএফ খবর পেয়েছিল বড়স্ট পরিমাণ গাঁজা নিয়ে 3 জনের একটি দল কোচবিহার থেকে আসছে। পথে কোথাও দাঁড়াতে হয়নি এই পাচারকারীদের। অ্যাম্বুলেন্স দেখে সকলেই রাস্তা ছেড়ে দেয়। বেলডাঙ্গা থানা এলাকায় গাঁজার হাত বদলের সময় এসটিএফ তাদেরকে ধরে। অ্যাম্বুলেন্সটি বারবার হুটার বাজাচ্ছিল। সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে গাঁজার বস্তা। উদ্ধার হওয়া গাঁজার দাম 30 লাখ টাকা বলে জানা গিয়েছে। অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি 4 চাকার গাড়িও আটক করেছে পুলিশ। দিল্লি বিধানসভা নির্বাচনে একাই লড়তে চলেছে বিজেপি। ইঙ্গিত দিলেন দিল্লি বিজেপির রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেব। 2020 বিধানসভা নির্বাচনে বিহারের 2 শরিককে দিল্লিতে আসন ছেড়েছিল বিজেপি। এবার কাউকেই কোনো ছাড়া হবে না বলে খবর। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আরও অন্তত মাস দেড়েক সময় বাকি। তবে আপ বিজেপি কংগ্রেস 3 শিবিরই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। আপ ইতিমধ্যেই 70 আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসও অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে সে তুলনায় খানিকটা পিছিয়ে বিজেপি। গেরুয়া শিবির এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। সেটার অন্যতম কারণ হতে পারে জোট শরিকদের সঙ্গে আসন রফার আলোচনা। এবার তাই শরিকদের জন্য আসন না ছেড়ে কর্মীদের মতামতকে গুরুত্ব দিতে চাইছে দিল্লি বিজেপি। শোনা যাচ্ছে এবার বিজেপির একাধিক বড় মুখ ভোট ময়দানে নামতে চলেছেন। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। কলকাতা এবং পশ্চিমবঙ্গে শীতল এবং আরামদায়ক আবহাওয়া বিরাজ করছে। দিনের তাপমাত্রা 17 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। তাপমাত্রা 8 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বছর শেষের দিনগুলি আসার সঙ্গে সঙ্গে কলকাতা এবং রাজ্যের আবহাওয়া শীতল এবং আরামদায়ক হবে। মহানগর সকাল থেকে জেগে উঠছে এবং সকালের দৃশ্যটি খুব সুন্দর এবং মৃদু। তাপমাত্রা ধীরে ধীরে 17 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, যা দিনটিকে সতেজ করে তুলছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আবার 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, যা কলকাতার শীতকালীন রাত উপভোগ করার জন্য উপযুক্ত। মনোরম আবহাওয়া সহ সারা বাংলা জুড়ে আবহাওয়া ভালোভাবে বজায় থাকে। দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির মতো উত্তর ও পার্বত্য অঞ্চলগুলি 8 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ঠান্ডার সম্মুখীন হবে। হালকা আকাশ এবং পরিষ্কার আবহাওয়া সহ আপনি যদি সপ্তাহান্তে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করেন তবে হালকা পোশাক নিয়ে যান। 24 পরগনা এবং মেদিনীপুর সহ হাওড়ার ধূসর জেলাগুলিতে দিনের আবহাওয়া একই থাকবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।